তাহলে এ পর্যন্ত যে 4টি মৃত্যুর ঘটনা ঘটল, তার প্রথমজন মারা গেলেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, দ্বিতীয়জনের রক্তে বিষক্রিয়া ঘটিত কারণে, তৃতীয়জন আত্মহত্যা করলেন, আর চতুর্থজন ধনুষ্টঙ্কারের শিকার। প্রত্যেকটি মৃত্যুর কারণই সম্পূর্ণ বিভিন্ন। ডক্টর আমিন বিষণ্ণ মুখে কেবল ঘাড় নাড়লেন। আপনার কি মনে হয়েছে কখনো এই 4টি মৃত্যুর ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে গল্প অ্যান্ড কোং চ্যানেল কখনোই সমর্থন করে না। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই প্রেস করুন আমাদের চ্যানেলের বেল আইকনটি। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য আগাথা ক্রিস্টির কাহিনী, মিশরীয় সমাধি অভিযান। যে কটা রোমাঞ্চকর অভিযানে পোয়ারোর সঙ্গে আমি অংশগ্রহণ করেছি, মিশরীয় মমি রহস্য তার মধ্যে একটি। 8ম শতাব্দীতে মিশরের সম্রাট মেনহাররার শবাগার আবিষ্কারের পর একের পর এক মৃত্যুর ঘটনাকে সকলে অশুভ আত্মার অভিশাপ বলেই ধারণা করেছিল। পোয়ারোর অসাধারণ সত্যানুসন্ধানী অনুসন্ধান সেই ধারণাকে নস্যাৎ করে দিয়েছিল। সেই চমকপ্রদ কাহিনীটি এবারে বলবো। প্রাচীন মিশরের বিখ্যাত সম্রাট ছিলেন তুতেনখামেন। তার সমাধি মন্দির আবিষ্কারের পর স্বাভাবিকভাবেই এ বিষয়ে উৎসাহিত হয়ে ওঠেন অনেক প্রত্নবিদ গবেষক। নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত পুরাতত্ত্ববিদ স্যার জন উইলার্ড এবং মিস্টার ব্লেবনারও অনুপ্রাণিতদের মধ্যে অন্যতম। তারা একযোগে মরুভূমি অঞ্চলে প্রাচীন মমির অনুসন্ধানে প্রবৃত্ত হন। এই দুই প্রত্নসন্ধানী চেষ্টায় অনতিকাল মধ্যেই কায়রোর অনতি দূরে সম্রাট ঘিজের সমাধি মন্দিরে সন্নিকটে সম্রাট মেনহেররার সমাধি মন্দির আবিষ্কৃত হল। সম্রাট তুতেনখামেনের শবাগার আবিষ্কারক লর্ড কার্নারভানের ন্যায় ডক্টর উইলার্ড এবং মিস্টার ব্লেবনারও রাতারাতি বিখ্যাত হয়ে উঠলেন। ইতিহাসের সাক্ষ্য থেকে জানা যায়, 8ম শতাব্দীতে সম্রাট মেনহেররার সময়কালে মিশরের সমাজ ব্যবস্থায় অবক্ষয় কায়েমি হয়ে বসেছে। সমাজ মানুষ বিধ্বস্ত। এতকাল সেই যুগের ইতিহাস সম্বন্ধে কোনো কিছুই জানা যায় না। সেই পথ খোলা হওয়ার এই আবিষ্কার ঐতিহাসিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই অভিযানের বিস্তারিত বিবরণও একই কারণে খুব ফলাও করে ছাপা হতে লাগলো। মেনহেররার সমাধি মন্দির আবিষ্কারের দিন কয়েকের মধ্যেই স্যার জন উইলার্ড আকস্মিকভাবে প্রাণ হারালেন। ডাক্তাররা পরীক্ষা করে রায় দিলেন করোনারি অ্যাটাক। করিতকর্মা সাংবাদিকরা কিন্তু এই ঘটনাকে তাদের চিত্তাকর্ষক গল্পের খোরাক করে তুলতে যথেষ্ট তৎপরতার পরিচয় দিল। মিশরের অনেক প্রাচীন মমির সঙ্গে দীর্ঘকাল থেকে যে সকল কিংবদন্তি ইতিহাসের পাতায় সীমাবদ্ধ ছিল, সেই সব কাগজে কাগজে প্রকাশিত হতে লাগল। উইলারের মৃত্যুর পরে 15 দিনও অতিক্রান্ত হল না। তার মধ্যেই মিস্টার ব্লেবনারও তার সহ গবেষককে অনুসরণ করলেন। এবারে ডাক্তারের রিপোর্ট থেকে জানা গেল কোনো কারণে রক্ত বিষাক্ত হয়েই মৃত্যুর ঘটনা ঘটেছে। নবতম এই আবিষ্কারকে কেন্দ্র করে যেন এক ধারাবাহিক মহোৎসব শুরু হয়ে গেল। সপ্তাহখানেক পরেই মিস্টার ব্লেবনারের এক ভাইপো নিউ ইয়র্কে নিজের বাসভবনে কপালে গুলি করে আত্মহত্যা করেন। দিন দুপুরে ঘটল এই মর্মান্তিক ঘটনা। সাংবাদিকদের কলম এবারে আরও বেপরোয়া হয়ে উঠল। পাঠক আকর্ষণই তাদের পেশাগত সাফল্যে নির্ণায়ক। তাদের সজাগ ও তৎপরতায় যেসব কুসংস্কার এতকাল ধামাচাপা ছিল, সেসব মাথা চাড়া দিয়ে উঠল। প্রাচীন মিশরের সম্রাটদের রক্তলোলুপ বিদেহী আত্মার জনশ্রুতিগুলি সাধারণের মধ্যে আলোড়ন তুলল। এমনই পরিস্থিতির মধ্যে একদিন পোয়ারো স্যার জন উইলারের বিধবা পত্নীর কাছ থেকে একটি পত্র পেল। পোয়ারো যেন তার সুবিধা মতো সময়ে তার সঙ্গে একবার দেখা করে, এই মর্মে তিনি অনুরোধ জানিয়েছেন। শ্রীমতী উইলার্ড সেই সময়ে কেপসিংটন স্কোয়ারে
তার নিজের বাসভবনে বাস করছেন। যথানিয়মে পোয়ারোর সঙ্গে গিয়ে একদিন তার সঙ্গে দেখা করলাম। স্বামীর অকাল মৃত্যু শোক তখনও কাটিয়ে উঠতে পারেননি মিস্টার শ্রীমতী উইলার্ড। সর্বাঙ্গে শোকের পোশাক পরেই তিনি আমাদের সঙ্গে দেখা করলেন। প্রাথমিক সৌজন্য বিনিময় ও পরিচয় পর্ব সমাপ্ত হলে পোয়ারো তাকে বিনীত কণ্ঠে জানালো, নিশ্চয়ই কোনো জরুরি পরামর্শের জন্যই আমার তলব পড়েছে। আপনার কোনো প্রয়োজনে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। শ্রীমতী উইলার্ড বললেন, আপনি সদাব্যস্ত মানুষ, বিশ্বব্যাপী আপনার পরিচিতি। আপনার মূল্যবান সময় নষ্ট করবার জন্য সংকোচ বোধ হচ্ছে, কিন্তু মসিয়ে পোয়ারো, আপনার দৃষ্টিভঙ্গির স্বকীয় মৌলিক তত্ত্বের প্রতি আমি শ্রদ্ধাশীল। এই মুহূর্তে আপনার সাহায্য আমার প্রয়োজন। এক মুহূর্ত থেমে শ্রীমতী উইলার্ড পুনরায় বললেন, আচ্ছা মসিয়ে পোয়ারো, আপনি কি অলৌকিকে বিশ্বাসী? পোয়ারো চিন্তান্বিতভাবে মাথা ঝুঁকিয়ে বলল, মনে হলো মনের গভীরে, কিন্তু যেন প্রবলভাবে যাচাই বাছাইয়ের চেষ্টা করছে। মুহূর্তকাল পরে মাথা তুলে বলল, ম্যাডাম, আপনার প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। এসব ক্ষেত্রে ব্যক্তিগত চিন্তাভাবনায় ভূমিকাটিকে অবহেলা করা যায় না। আপনি নিশ্চয়ই স্যার উইলার্ডের মৃত্যুর প্রসঙ্গেই এই প্রশ্ন করেছেন। হ্যাঁ, সেই বিষয়ই। দুর্ভাগ্যজনক এই মৃত্যুর ব্যাপারে কোন তদন্ত কার্য কি জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন? বর্তমান সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় এই প্রসঙ্গে যেসব কাহিনী প্রকাশিত হচ্ছে, তাকে কেন্দ্র করে আমার মন জিজ্ঞাসু হয়ে উঠেছে। এইসব কিংবদন্তির সঙ্গে প্রকৃত সত্যের সম্পর্ক কতটা, তাই আমার জিজ্ঞাসা। সেসব জনশ্রুতিকে আমরা এতকাল কুসংস্কার বলে মনে করে এসেছি, বাস্তব ঘটনাবলী কিন্তু আমাদের এই ধারণার বিপরীত কথাই বলছে। পরপর 3টে মৃত্যুকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। এই মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে যে একটা অন্তর্নিহিত ঐক্য বর্তমান, তা আপনিও অস্বীকার করতে পারবেন না। সম্রাট মেনহাররার সমাধি মন্দির আবিষ্কার হয়েছে মাসখানেক আগে। এই সময়সীমার মধ্যেই পরপর 3টে মৃত্যুর ঘটনা ঘটল, আর মৃত ব্যক্তিদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই আবিষ্কারের সঙ্গে জড়িত। এই যোগাযোগ কি কাকতালীয়, না যথার্থই অতীতে ক্রূর অভিশাপ? সেই সুদূর অতীত থেকে চলেছে এই জের। আধুনিক বিজ্ঞানও এর কোনো যুক্তিগত ব্যাখ্যা দিতে পারে না। মসিয়ে পোয়ারো, ঘটনাটাকে তো আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। 3টে মৃত্যুর পরপর ঘটে গেল। বুঝতে পারছি না, জানি না এখনই এর পরিসমাপ্তি ঘটল কিনা। ম্যাডাম, আপনি কার জন্য এত উতলা হয়েছেন? শ্রীমতী উইলার্ড বিষণ্ণ উদ্বেগের সঙ্গে বললেন, আমার ছেলের জন্য। সেই একমাত্র সন্তান আমাদের। সে অক্সফোর্ড থেকে সবে যখন পাশ করে ফিরে এসেছে, ঠিক সেই সময়ই আমার স্বামীর মৃত্যুর সংবাদ এলো। আমি নিজেও তখনও অসুস্থ। সেই গিয়ে তার পিতার মৃতদেহ নিয়ে এসেছে, কিন্তু তারপরেই আমার সমস্ত অনুরোধ উপরোধ এড়িয়ে মিশরে পাড়ি জমালো। ও দৃঢ় প্রতিজ্ঞা পিতার আরাধ্য কাজ সম্পূর্ণ করবে। ওর প্রিয় বিষয়ও পুরাতত্ত্ব। মসিয়ে পোয়ারো, আমার কথাটা নিতান্ত কুসংস্কারাচ্ছন্ন মানুষের মতোই হয়তো শোনাবে, তবু বলছি, আমি শঙ্কিত না হয়ে পারছি না। সম্রাট মেনহাররার অভিশপ্ত বিদেহী আত্মার এখনও যদি রক্ততৃষা পরিতৃপ্ত না হয়ে থাকে। আপনার আশঙ্কাকে আমিও অমূলক ভাবতে পারছি না ম্যাডাম। নিজেও অলৌকিকে বিশ্বাসী। এর প্রভাব যে কত গভীর এবং ব্যাপক, তা বাইরে থেকে সবসময় বোঝা যায় না। আমি চমকে উঠলাম পোয়ারোর কথা শুনে। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। ও যে অশুভ শক্তিতে বিশ্বাস করে, তা আমি প্রথম শুনলাম। লক্ষ্য করলাম রীতিমতো সিরিয়াস তার মুখ ভাব। বেশ, এবারে বুঝতে পারলাম এই ধরনের বিপদ আপদ থেকে যাতে জুনিয়র উইলার্ডকে নিরাপদে রাখা যায়, সেই বিষয়ে আমি সচেষ্ট থাকবো। আপনি নিশ্চিন্ত থাকুন। সাধারণ কোনো বিপদ নিয়ে আমি ভাবিত নই মসিয়ে পোয়ারো, কিন্তু কোনো অশুভ শক্তি। আমি যতদূর খবর রাখি, মধ্যযুগে এই সমস্ত অতিপ্রাকৃত শক্তিকে প্রতিহত করবার জন্য নানা রকম মন্ত্রতন্ত্র ও টুকটাকের প্রচলন ছিল। আমাদের সময়ের মানুষের তুলনায় তখনকার মানুষের জ্ঞান বুদ্ধি কিছুমাত্র ঘটেছিল একথা আমি মনে করি না। যাক, এবারে কাজের কথায় আসি। আমার কাজের জন্য কিছু সূত্রের প্রয়োজন, যাতে আমি তা ধরে অগ্রসর হতে পারি। আমি শুনেছি স্যার উইলার্ড প্রাচীন মিশরের লুপ্ত সভ্যতার গবেষণার কাজেই মগ্ন ছিলেন, তাই নয় কি? হ্যাঁ, মিশরই ছিল তার আগ্রহের একমাত্র বিষয়।
প্রথম যৌবন থেকেই এ নিয়ে লেগেছিলেন। মিশরের ইতিহাস সম্বন্ধে তার জ্ঞানও ছিল প্রশ্নাতীত। কিন্তু মিস্টার ব্লেবনার, তিনি তো শুনেছি কোটিপতি মানুষ, কাগজে পড়েছিলাম। হ্যাঁ, তিনি ছিলেন খেয়ালি মানুষ, অগাধ সম্পদের অধিকারী। আমার স্বামীর কাছে শুনেই মিশর সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছিলেন। এই অভিযানের সমস্ত ব্যয়ভার তিনিই বহন করেছিলেন। তার ভাইপো, যিনি নিউ ইয়র্কে বাসভবনে আত্মহত্যা করেছিলেন, তিনিও কি বরাবর এই অভিযানের সঙ্গে ছিলেন? আমি ভদ্রলোকের সম্পর্কে মোটেই অবগত ছিলাম না। কাগজের সংবাদ থেকে প্রথম জানতে পারি মিস্টার ব্লেবনারের ভাইপোর কথা। মিস্টার ব্লেবনারের মুখে কিন্তু কোনোদিন তার কোনো আত্মীয় স্বজনের নাম শুনতে পাইনি। আমার ধারণা তাদের দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক ছিল না। এই অভিযানের সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন? হ্যাঁ, ডক্টর টন উইলি, ইনি ব্রিটিশ মিউজিয়ামের একজন কর্মী। নিউ ইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়ামের মিস্টার স্লেডার। এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকায় অভিযানের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডক্টর আমেন নামে এক ভদ্রলোক। আর দলের সেক্রেটারি হিসাবে সঙ্গে ছিলেন একজন আমেরিকান যুবা, তার নাম যতদূর মনে পড়ে হারপার। ছেলেটিকে আমি দেখেছি, খুব হাসি খুশি আমোদে। অভিযানের অল্প কিছুদিন আগেই তিনি মিস্টার ব্লেবনারের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছিলেন। আমাদের পুরনো বিশ্বস্ত চাকর হাসানও গিয়েছিল সঙ্গে। হাসান মিশরেরই অধিবাসী। ধন্যবাদ ম্যাডাম, আপাতত আমার আর কিছু জানার নেই। বিদায় নেবার আগে আপনাকে আর একবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সব কিছু ছাপিয়ে পোয়ারোর অলৌকিক বিশ্বাসের ব্যাপারটা মাথায় গেঁথেছিল। ফেরার পথে প্রসঙ্গটা উত্থাপন করলাম। আমার কথার সুরে কিছুটা হালকা ভাবছিল হয়তো, কিন্তু পোয়ারো দেখলাম রীতিমতো সিরিয়াস। বলল, কোনো ব্যাপারই এমন হালকাভাবে নেওয়া ঠিক নয়। এই বিশ্বব্রহ্মাণ্ডের অপরিমেয় রহস্যের অতি নগণ্য অংশই মানুষ জানতে পেরেছে। হাবভাব থেকে বুঝতে পারলাম এই বিষয়ে ওর সঙ্গে কথা বলে বৃথাই সময় নষ্ট হবে। প্রসঙ্গ পাল্টে জানতে চাইলাম, কিভাবে কাজ শুরু করবে ভেবেছ? খুব বড় গলা করে তো শ্রীমতী উইলাটকে নিশ্চিত থাকতে বলে এলে। বাড়তি কথায় কান না দিয়ে পোয়ারো বলল, কোথা থেকে শুরু করা যায় সেটাই চিন্তা করছি আমিও। মনে হচ্ছে মিস্টার ব্লেবনারের ভাইপোর বিষয়ের আগে খোঁজ খবর নেওয়া দরকার। তাহলে তো নিউ ইয়র্কে যেতে হয়। তার দরকার হবে না, তার করেই সব ব্যবস্থা করে নেওয়া যাবে। খুব অল্প সময়েই প্রয়োজনীয় খবরাখবর সংগ্রহ করে ফেলল পোয়ারো। তার তারের জবাব থেকে জানা গেল ভাইপো ভদ্রলোকের নাম কপার্ট ব্লেবনার। আবাল্য উচ্ছৃঙ্খল প্রকৃতির, দক্ষিণ সমুদ্রীয় দ্বীপপুঞ্জে ব্যবসা বাণিজ্যের চেষ্টায় ছিলেন, কিন্তু আর্থিক অবস্থা ছিল খুবই অসচ্ছল। বছর কয়েক আগে নিউ ইয়র্কে ফিরে আসেন। নানা সূত্রে কিছু টাকা সংগ্রহ করে এক বন্ধুর কাছে রোজগারের ধান্দায় যাচ্ছেন বলে মিশর যাত্রা করেন, কিন্তু ব্যর্থ হয়ে কিছুদিন পরেই ফিরে আসেন। কাকার ওপর ছিল হাড়ে হাড়ে চটা। হাড় কঙ্কালের পেছনে কাকা জলের মতো টাকা খরচ করছে, অথচ ভাইপো না খেয়ে মরছে তার জন্য বিন্দুমাত্র দয়ামায়া নেই। এই ছিল তার প্রধান ক্ষোভ ও অসন্তোষ। রুপার্ট ব্লেবনার খুব অল্প সময় মিশরে ছিলেন। তার অবস্থানকালেই স্যার জন উইলার্ডের মৃত্যু ঘটে। নিউ ইয়র্কে ফিরে আসার পর পাওনাদাররা ছেকে ধরেছিল। দিশেহারা হয়ে সেই সময়ই আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর পরে তার শিয়রে একটা চিঠি পাওয়া যায়। সেই চিঠির অসংলগ্ন ভাষা থেকে ধারণা করা হয় সেই সময় তার মানসিক ভারসাম্য ছিল না। নিজেকে তিনি নিজ বংশজাত অস্পৃশ্য কুষ্ঠরোগী বলে উল্লেখ করেছেন। এই কারণেই নাকি তার বেঁচে থাকা নিরর্থক মনে হয়েছিল। সংগৃহীত যাবতীয় তথ্যাদির ভিত্তিতে নিজের বুদ্ধিমত্তা ও অনুমান শক্তিকে কাজে লাগিয়ে গোটা ব্যাপারটাকে একটা নিজস্ব রূপ দিলাম। পোয়ারোর ওসব মিশরীয় ভূতের গালগল্প একেবারে ছেটে বাদ দিয়ে দিলাম। প্রাচীন বিষয়ের কর্মকাণ্ডের মধ্যে আমি স্পষ্টই একটা আধুনিক অপরাধের সূত্র আবিষ্কার করে ফেললাম। আমার বিশ্লেষণটা এই রকম: অর্থের লোভেই কপাট তার কাকাকে বিষ প্রয়োগে হত্যা ষড়যন্ত্র করেছিল। ভুলবশত সেই বিষ পান করে স্যার উইলার্ড মারা যান। এই ঘটনায় হতবুদ্ধি কপাট তড়িঘড়ি নিউ ইয়র্কে ফিরে আসেন। এখানে পৌঁছাবার পর কাকার মৃত্যু সংবাদ পেলেন। অকারণে নিরপরাধ একজন মানুষকে হত্যার পরে ধীরে ধীরে অনুশোচনার সৃষ্টি হয়েছিল তার মনে। এই অসহনীয় মানসিক পীড়ার হাত থেকেই রেহাই পাবার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। মনোপুত হলো বেশ আমার থিওরিটা। সৎসায় শুনিয়েও দিলাম পোয়ারোকে।
শুনল ধৈর্য ধরে, পরে বলল, তোমার বিশ্লেষণী ক্ষমতার প্রশংসনীয়, সন্দেহ নেই। হয়তো এটাই প্রকৃত ঘটনা, কিন্তু একটা বিষয় তুমি এড়িয়ে গেছো হেস্টিংস। তুমি দেখছি সম্রাট মেন হার্রার অভিশপ্ত আত্মার প্রভাবটা একেবারেই আমল দাওনি। এবারে মনের কথাটা শ্লেষের সঙ্গেই ব্যক্ত করলাম। ওসব ভূত প্রেতের গল্পে তুমিও দেখছি খুব ঘাবড়ে গেছো, তাহলে ওসব বিশ্বাস করো? এসব প্রশ্ন নিয়ে পরে আলোচনা করা যাবে, চলো আগে মিশর থেকে ঘুরে আসা যাক। বললাম, বৈচিত্র্যের সত্য পাওয়া যাবে, মন্দ কি বলো তাহলে? 1 সপ্তাহ পরেই আমরা ক্রূর সূর্য আর বালি বিস্তীর্ণ মরুভূমিতে এসে পৌঁছালাম। ধুলো, বালি, গরম আর ঘামে আমাদের কাব্যের চেহারাই আর স্বাভাবিক রইল না। বেচারা পুয়ারো তো একেবারেই বিধ্বস্ত। মার্সেলিন থেকে আলেকজান্দ্রিয়া পৌঁছে আমরা গাড়ি করে কায়রো হাজির হলাম। সেখান থেকে ডেরা নিলাম মেন হাউস হোটেলে। এখান থেকে চারপাশেই চোখে পড়ে অসংখ্য পিরামিড। এখানে মাথার ওপরে সূর্যের অবিরাম অগ্নিবর্ষণ আর হাওয়ায় বালির রাশি। পোশাক পরিচ্ছেদের বালির পলেস্তারা ঝাড়বার জন্য একটা ব্রাশ নিত্য সঙ্গী করে নিয়েছে পোয়ারো। ওর সযত্ন লালিত গোফের গোড়া বেয়ে যখন ঘাম ঝরে, ওর চেহারাটা তখন দেখার মতো হয়। এরই মধ্যে আমরা মিশরের সৌন্দর্য কিছু কম উপভোগ করলাম না। স্প্রিংসের আধা সিংহী আর মানসী প্রস্তর মূর্তি আর সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতির পিরামিডগুলো সোনা রঙের ধুধু মরুভূমির পটভূমিতে বড় রোমাঞ্চকর লাগছে। যাই হোক, একসময় ভাড়া উটের পিঠে চেপে দীর্ঘ মরুপথ অতিক্রম করে আমরা উদ্দিষ্ট ক্যাম্পে এসে পৌঁছালাম। চলন্ত উটের পিঠে স্থির হয়ে বসে থাকা যে কি এক নিদারুণ অভিজ্ঞতা, জীবনে সেই প্রথম আমাদের উপলব্ধি হলো। উটের পিঠ থেকে নামতেই জামা প্যান্ট শার্ট পরা, মাথায় সোলার টুপি এক ভদ্রলোক এসে আমাদের অভ্যর্থনা জানালেন। মরুভূমির দেশে পোড়া পুরোপুরি তামাটে বর্ণের এক মানুষ। বললেন, আপনারা নিশ্চয়ই মসিয়ে পোয়ারো এবং ক্যাপ্টেন হেস্টিংস। যথাসময়েই আপনাদের তার আমরা পেয়েছি, কিন্তু আকস্মিক একটা দুর্ঘটনার জন্য আমরা কেউ কায়রোয় উপস্থিত হতে পারিনি। পোয়ারো কোটের পকেট থেকে ব্রাশ করে শরীরের ধুলো ঝাড়তে ঝাড়তে থমকে গেল। শঙ্কিতভাবে প্রশ্ন করল, আবার কোনো মৃত্যুর ঘটনা নাকি? বিষণ্ণ কণ্ঠে ভদ্রলোক বললেন, হ্যাঁ, মৃত্যু। আমারই আমেরিকান সহকর্মী মিস্টার স্নেডার। সংযত কণ্ঠে পোয়ারো জানতে চাইল মৃত্যুর কারণ। ধনুষ্টঙ্কার। চমকে উঠলাম আমি। মুহূর্তের মধ্যে অনির্বচনীয় এক শিহরণ জাগানো অনুভূতি আমার চেতনাকে যেন ঝংকার তুলল। কেমন যেন মনে হলো সম্রাট মেনহেরভার অভিশপ্ত প্রেত শরীরের রক্ত তৃষ্ণায় অমোঘ আকর্ষণে আমাদের এখানে টেনে নিয়ে আনেনি তো। অস্ফুট স্বরে পোয়ারো বলল, খুবই অদ্ভুত ব্যাপার। আপনি কি এখানকার ডাক্তার? না, আমি ডক্টর টনউইলি। ডাক্তার আমেনের কাছে গেলেই আপনারা সব জানতে পারবেন। ডক্টর টনউইলি যে ব্রিটিশ মিউজিয়ামের কর্মী, একথা আমরা শ্রীমতী উইলার্ডের কাছ থেকে শুনে এসেছিলাম। ভদ্রলোক আমাদের এরপরে একটা বড় তাঁবুতে নিয়ে এলেন। সেখানে 3 জন ভদ্রলোক নিজেদের মধ্যে কোনো বিষয় আলোচনা করছিলেন। একজনের বয়স খুবই অল্প। সকলের সঙ্গেই আমাদের পরিচয় করিয়ে দিলেন। অল্প বয়স্ক যুবক সসম্ভ্রমে আমাদের অভিনন্দন জানালো। অন্যান্য সঙ্গীদের মতো তার চেহারা ততটা রোদে পোড়া হয়নি। মুখে মায়ের চেহারার আদল রয়েছে। হতাশা আর উৎকণ্ঠার ম্লান ছায়া জড়িয়ে রয়েছে চোখে মুখে। জুনিয়র উইলার্ডের নিদারুণ মানসিক পীড়ার আঁচ পেতে আমাদের বিলম্ব হলো না। অপর 2 ভদ্রলোকের একজন ডক্টর আমেন, বয়স 30-এর কোঠায়, মাথার একপাশে চুলে তাম্র বর্ণের আভাস। অপরজন সেক্রেটারি মিস্টার হারপার, ছিমছাম চেহারা, চোখে হর্ন রিমের চশমা। প্রাথমিক আলাপ পরিচয় এবং কিছু কাজের কথা শেষ হলে মিস্টার টনউইলি ও হারপার তখনকার মতো নিজেদের কাজে চলে গেলেন। তাঁবুতে আমাদের সঙ্গে রইলেন জুনিয়র উইলার্ড আর ডাক্তার আমেন। মসিয়ে পোয়ারো, পরের পর দুর্ঘটনা যেভাবে ঘটে চলেছে এক কথায় অবিশ্বাস্য। হঠাৎ করেই কথা বন্ধ করে থমকে গেলেন জুনিয়র উইলার্ড। দেখলাম পোয়ারো স্থির চোখের দিকে সবিস্ময়ে তাকিয়ে রয়েছেন। পোয়ারো যেন অন্তর্ভেদী দৃষ্টি মেলে জুনিয়র উইলার্ডকে পরিমাপ করল। ধীরে ধীরে বলল,
এরপরও কি আপনি আপনার স্বর্গত পিতার আরাধ্য কার্য চালিয়ে যেতে আগ্রহী? দৃঢ় স্বরে উইলাট বললেন, নিশ্চয়ই, অদৃষ্টে যাই থাকুক, কাজ আমি সম্পূর্ণ করব। ডক্টর আমেনেরও কি তাই অভিমত? স্মিত হেসে ভদ্রলোক নির্দ্বিধায় যোগ করলেন, কাজ ছেড়ে যাবার প্রশ্নই আসে না। পোয়ারো আপন মনে মাথা ঝাঁকালো, বলল, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখছি খুবই জটিল। আচ্ছা, মিস্টার স্নেডার কখন মারা গেলেন? আজ 4 দিন। আপনি স্থির নিশ্চিত তার ধনুষ্টঙ্কার হয়েছিল? অবশ্যই। আপনি তো জানেন স্টিক পাইপ বিষের প্রতিক্রিয়াও শরীরে ধনুষ্টঙ্কারের মতোই হয়। এখানে সেরকম কিছু ঘটেনি তো? আপনার ইঙ্গিত আমি বুঝতে পারছি মসিয়ে পোয়ালো, কিন্তু এটি যে ধনুষ্টঙ্কারের কেস তাতে কোনো সন্দেহ নেই। প্রতিষেধক ইঞ্জেকশন কি দেওয়া হয়নি? হ্যাঁ, দিয়েছিলাম। কোনো দিক থেকেই ত্রুটি ছিল না। প্রতিষেধক আপনার সঙ্গেই থাকে? না, কায়রো থেকে আনানো হয়েছিল। এখানে ধনুষ্টঙ্কারের দ্বিতীয় কোনো ঘটনা কি ঘটেছে? না, আর ঘটেনি। আচ্ছা, মিস্টার ব্লেবনারের মৃত্যুও তো ধনুষ্টঙ্কার ঘটিত ছিল, তাই না? না, হাতির একটা আঙুল সামান্য ছিঁড়ে গিয়েছিল, গুরুত্ব দেননি। পরে সেই ক্ষতই বিষিয়ে রক্ত দূষিত করে দিয়েছিল। অবশ্য দুয়ের আনুষঙ্গিক লক্ষণাদি প্রায় একই রকম। তাহলে এ পর্যন্ত যে 4টি মৃত্যুর ঘটনা ঘটল, তার প্রথম জন মারা গেলেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, দ্বিতীয় জনের রক্তে বিষক্রিয়া ঘটিত কারণে, তৃতীয় জন আত্মহত্যা করলেন, আর চতুর্থ জন ধনুষ্টঙ্কারের শিকার। প্রত্যেকটি মৃত্যুর কারণই সম্পূর্ণ বিভিন্ন। ডক্টর আমেন বিষণ্ণ মুখে কেবল ঘাড় নাড়লেন। আপনার কি কখনো মনে হয়েছে এই 4টি মৃত্যু ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? অর্থাৎ আমি বলতে চাইছি। এক মুহূর্ত বিরতি দিয়ে পোয়ারো ফের বলল, সম্রাট মেনহার্ডার প্রেত শরীর স্তব্ধ হয়ে উঠতে পারে এমন কোনো কাজের সঙ্গে কি এই 4 জন যুক্ত ছিলেন? ডক্টর আমেনের কপালে ভাঁজ দেখা দিল। পোয়ারোর মুখের ওপর তার দৃষ্টি স্থির হয়ে রইল এক মুহূর্তে। পরে বললেন, মসিয়ে পোয়ারো, আমি দুঃখিত, ওসব তো খবরের কাগজের গল্প। জুনিয়র উইলাটও অস্ফুট কি বিড়বিড় করলেন বোঝা গেল না, তবে মুখ ভারে অস্বস্তি ফুটে উঠল। পোয়ারো নিজের মনেই বলে চলল, ওসব প্রাচীন কিংবদন্তি কি আপনি বিশ্বাস করেন না? শুনছেন আগাথা ক্রিস্টির কাহিনী মিশরীয় সমাধি অভিযান। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। আবার গল্পে ফেরা যাক। আমি বিজ্ঞানের ছাত্র, যা প্রত্যক্ষ নয় তা নিয়ে সময় নষ্ট করা আমার পছন্দ নয়। পোয়ারো ঈষৎ মিশ্রিত স্বরে বলে উঠল, তাহলে কি আপনি মনে করেন প্রাচীন মিশরে কোনো বিজ্ঞান ছিল না? কোনো উত্তরের জন্য অপেক্ষা না করেই পোয়ারো জানতে চাইল, স্থানীয় অধিবাসী যারা এখানে কাজ করছে এই বিষয়ে তাদের ধারণা আছে কোনো? এরা সকলেই কুসংস্কারাচ্ছন্ন নিরক্ষর আদিবাসী। সুশিক্ষিত শ্বেতাঙ্গদের মধ্যে যখন আতঙ্ক দেখা দিয়েছে, সব ওদের মধ্যে ভয় সঞ্চারিত হওয়া তো সাধারণ কথা। তবে বাঁচোয়া যে কোনো বিদেহী প্রেত এখনো পর্যন্ত কোনো আদিবাসীর ক্ষতি করেনি। পর বিড়বিড় করে বলল, বিষয়টা নিঃসন্দেহে ভেবে দেখার মতো। মসিয়ে পোয়ারো, জুনিয়র উইলার্ড বললেন, ভূত প্রেতের আজগুবি গল্পগুলোর কোনোই বাস্তব ভিত্তি নেই। সম্ভবত প্রাচীন মিশরকে ধরাছোঁয়ার বাইরে রাখার জন্যই কোনো এক সময়ের এসব সুকৌশলে প্রচার করা হয়েছিল। ইতিমধ্যে পোয়ারো তার কোটের পকেটের ভেতর থেকে একটা জরাজীর্ণ পুঁথি বার করে টেবিলের ওপর রাখল। কৌতূহল দমন করতে না পেরে সামান্য ঘাড় ঝুঁকিয়ে দেখলাম, পুঁথির পরের পাতায় লেখা রয়েছে, প্রাচীন মিশরের মন্ত্রতন্ত্র ও জাদুবিদ্যা। পোয়ারোর কোনো দিকেই নজর নেই। সে পুঁথিটা সযত্নে 2 হাতে তুলে ধরে গম্ভীর মুখে পাতা উল্টাতে উল্টাতে পর্দা ঠেলে তাঁবুর বাইরে বেরিয়ে গেল। ভদ্রলোককে ঠিক বুঝে উঠতে পারছি না। ডক্টর আমেন বিহল দৃষ্টিতে পোয়ারোর অপসৃয়মান মূর্তির দিকে তাকিয়ে অস্ফুটে উচ্চারণ করলেন। আমি বিব্রতভাবে কৈফিয়ত দেওয়ার চেষ্টা করলাম। মনে হচ্ছে প্রাচীন মিশরীয় পন্থায় ভূতপ্রেত তাড়াবার উপায় খুঁজছে। আমিও ধীরে ধীরে তাঁবুর বাইরে এসে দাঁড়ালাম। চোখে পড়ল স্বর্গত ব্লেবনারের প্রাইভেট সেক্রেটারি মিস্টার হারপারের সঙ্গে কথা বলছে পোয়ারো। এগিয়ে গেলাম। হারপার তখন বলছেন, এই অভিযানের সঙ্গে আমি যুক্ত হয়েছি মাত্র মাস কয়েক আগে। পোয়ারো জানতে চাইল, মিস্টার ব্লেবনারের ভাইপোর সম্পর্কে কিছু বলতে পারেন? হ্যাঁ, একদিন দুপুরে তিনি এসে উপস্থিত হন, রীতিমতো পুর খাওয়া চেহারা। ডক্টর আমিনের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল, কিন্তু আমার সঙ্গে কোনো পরিচয় ছিল না।
মিস্টার বেবনার কিন্তু ভাইপোকে দেখে রেগে গিয়ে চেঁচামেচি শুরু করে দিলেন। বললেন, তোমাকে এক পয়সাও আমি দেবো না। সেডারের সাথে বসে আমি আজই এমন ব্যবস্থা করে যাব যাতে আমার মৃত্যুর পরেও আমার সম্পত্তির কোনো অংশ তুমি পাবে না। সবই খরচ হবে ওই সব ঐতিহাসিক পরিকল্পনার কাছে। এমনই আরও অনেক উত্তপ্ত কথা তিনি বললেন। ভাইপো ভদ্রলোক হতাশ হয়ে পরের জাহাজেই কায়রো থেকে নিউ ইয়র্কে চলে যান। ভদ্রলোককে কি সেই সময় অসুস্থ বলে মনে হয়েছিল আপনার? ভাইপোর কথা বলছি। তেমন কিছু মনে হয়নি, তবে মনে পড়ছে কথা প্রসঙ্গে নিজের কি অসুখের উল্লেখ করেছিলেন যেন। আচ্ছা, মিস্টার ব্লেবনার কি কোনো উইল করে গিয়েছিলেন? যতদূর জানি কোনো উইল রেখে যাননি। মিস্টার হার্পার, আপনি কি এই অভিযানের সঙ্গেই থেকে যাচ্ছেন? একদম ইচ্ছে নেই। এদিককার ঝামেলাটা মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিউ ইয়র্কে পাড়ি দেবো। মেন হেরার প্রেতাত্মার হাতে বেঘরে মরবার ইচ্ছে আমার একদম নেই। আমি জানি এখানে থাকলে ওই অশরীরই আমাকেও রেহাই দেবে না। পোয়ারোর মুখে রহস্যময় হাসি ফুটল। বলল, মেন হেডার রক্তলুলু ভাত কম দীর্ঘ নয় মিস্টার হার্পার। নিউ ইয়র্কে পালিয়েও মিস্টার ব্লেবনারের ভাইপো রেহাই পাননি। হার্পার কেমন হকচকিয়ে গেলেন, তার দৃষ্টিতে আতঙ্ক ফুটে উঠল। পোয়ারো আমাকে নিয়ে ওখান থেকে সরে এসে চলতে চলতে বলল, মানসিকভাবে ভদ্রলোক খুবই ভেঙে পড়েছেন। ভয় হচ্ছে ভারসাম্য না হারিয়ে ফেলেন। পোয়ারোর হাবভাব কথাবার্তা সব কিছুই যেন রহস্যময় মনে হচ্ছিল, তাই কোনো কথাই মুখে জোগালো না। এরপর ডক্টর টান উইলি ও জুনিয়র উইলার্ড আমাদের মূল সমাধি মন্দিরে নিয়ে গেলেন। এখান থেকে উদ্ধার করা মূল্যবান প্রত্নতব্যগুলো কায়রোতে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। অনেক মূল্যবান দ্রব্য তখনও ছড়িয়ে ছিটিয়ে ছিল। সুদূর অষ্টম শতাব্দীর কারুকার্য, মন্দির আসবাবপত্র দেখে বিস্মিত না হয়ে পারা যায় না। মন আপনা থেকেই অতীত মুখীন হয়ে পড়ে। এই পরিবেশে যথেষ্ট উজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত মনে হলো জুনিয়র উইলার্ডকে, কিন্তু তার চোখে ভাসমান অন্তর্নিহিত আতঙ্কে ম্লান ছায়া দৃষ্টি এড়ালো না। আমাদের জন্য একটি তাঁবু নির্দিষ্ট করা ছিল। এতক্ষণে আমরা সেখানে ফিরে এলাম। পোশাক বদলে নৈশভোজের জন্য তৈরি হতে হবে। মিনিট কয়েক পরেই পর্দা ছড়িয়ে তাঁবুতে ঢুকলো এক কালো রঙের পুরুষ, রীতিমতো দশাসই চেহারা। আরবীয় কায়দায় অভিবাদন জানালো। পোয়ারো চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি হাসান, স্যার জন উইলার্ডের দেখাশোনা করতে? আগে হুজুর, এখন জুনিয়র উইলার্ডের ভার নিয়েছি। পরক্ষণেই লোকটি দুপা এগিয়ে এসে খাটো গলায় বলল, শুনলাম আপনারা ভূতপ্রেত তাড়াবার মন্ত্র জানেন। তাই বলছি, ছোট সাহেব তো ওসব বিশ্বাস করেন না। আপনারা তাকে বুঝিয়ে বলুন এই জায়গাটা ভালো নয়, এখান থেকে ফিরে যাওয়াই মঙ্গল। কথা শেষ করেই দ্রুত পায়ে তাঁবু থেকে বেরিয়ে গেল হাসান। আমিও অনুভব করতে পারছি, বুঝলে হেস্টিংস, এখানকার বাতাস অশুভ সংকেত বয়ে বেড়াচ্ছে। নৈশ ভোজটা কোনো রকমে সারা হলো। প্রাচীন মিশরের ঐতিহাসিক উপাদান নিয়ে দু চারটে কথা হলো কেবল ডক্টর টন উইলির সঙ্গে। অন্য সকলকে দেখলাম কেমন একটা মন মরা ভাব, কথাবার্তায় তেমন উৎসাহ নেই। ভোজন পর্ব চুকলে নিজেদের তাঁবুতে ফেরার উদ্যোগ করছি, এমন সময় জুনিয়র উইলার্ড একদিকে আঙুল তুলে পোয়ারো দৃষ্টি আকর্ষণ করলো। বাইরে আবছা চাঁদের আলো, তার মধ্যে তাকিয়ে দেখলাম একটা অস্পষ্ট ছায়ামূর্তি ক্যাম্পের তাঁবুর সারি পার হয়ে চকিতে অদৃশ্য হয়ে গেল। ক্ষণিকের দেখাতেই মনে হলো ছায়ামূর্তির মাথাটা কুকুরের মতো। এই ধরনের আঁকা মূর্তি সমাধি মন্দিরের গায়ে কয়েকটা আগে দেখেছি। পলকের মধ্যে সমস্ত শরীর যেন হিম হয়ে এলো। স্ত্রীর দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে পরও আপন মনে ভিড় করলো, কুকুর, মানুষ অ্যানিবেল, প্রেতলোকের দেবতা। চোখ বুজে নীরবে ও বুকের ওপরে ক্রস আঁকল। ব্যাপারটা লক্ষ্য করলেন ডক্টর টন উইলি। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, কেউ নিশ্চয়ই তামাশা করছে আমাদের সঙ্গে। জুনিয়র উইলার্ড শঙ্কিত কণ্ঠে বলল, মনে হলো রহস্যময় মূর্তিটা মিস্টার হার্পারের তাঁবুর দিকেই গেল। পোয়ারো বলল, না, গেল ডক্টর আমেনের তাঁবুর দিকে। ডক্টর আমেন এক মুহূর্ত পোয়ারোর দিকে তাকিয়ে রইলেন, পরে বললেন, ওসব তামাশা ছাড়া কিছু নয়, চলুন ব্যাটাকে ধরা যাক। বলতে বলতে ভদ্রলোক তাঁবু থেকে বেরিয়ে গেলেন। আমিও তাকে অনুসরণ করলাম, কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি সার হলো। খানিক আগের দেখা ছায়ামূর্তির কোনো হদিশ পাওয়া গেল না। হতাশ হয়ে ফিরে এলাম তাঁবুতে। পোয়ারোর দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। এতক্ষণ এক অদ্ভুত কাণ্ড বাঁধিয়ে বসে আছে। দেখি হাঁটু গেড়ে বসে তাঁবুর চারপাশে বালির ওপরে বিচিত্র সব আঁকিবুকি কাটছে।
কখনো আঁকছে 5 কোণ বিশিষ্ট তারকা, কখনো চতুর্ভুজ বা পঞ্চভুজ। সেই সঙ্গে চলেছে বীর বীর করে মন্ত্র পড়া। এসব যে অশুভ শক্তিকে প্রতিহত করার প্রাচীন প্রক্রিয়া তা বুঝতে কষ্ট হলো না। ডক্টর টন উইলি আমাকে একপাশে টেনে নিয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন, ও ভদ্রলোক, ওসব কি করছেন? কথাবার্তা শুনে মনে হয়েছিল পণ্ডিত ব্যক্তি, যুক্তিবুদ্ধির মানুষ, এখন দেখছি। ভদ্রলোককে কোনো রকমে শান্ত করে তাঁবুতে ফিরে এলাম। পর বিস্তৃত হাসি হেসে আহ্লাদের সঙ্গে বলল, আর ভয় নেই হেস্টিংস, সব আপদ দূরে ঠেকিয়ে দিলাম। নিশ্চিন্তে ঘুমোতে পারবো দুজনে। কি হলো, শেষবারের চাটা এখনো আসছে না কেন? বলতে বলতে ধুমায়িত চায়ের পেয়ালা হাতে নিয়ে হাসানের আবির্ভাব হলো। বেশ সুগন্ধি চা। পরও চা নিয়ে বসলো। আমার চায়ের প্রয়োজন নেই বলে হাসানকে বিদায় দিলাম। সারাদিনের ধকলে শরীর ক্লান্ত হয়ে এসেছিল, চোখ জুড়ে ঘুমের জাল। শয্যা নেবার আগে শেষবারের মতো বাইরের দিকে একবার দৃষ্টি ফেললাম। রাতের মরুভূমির সৌন্দর্যের তুলনা হয় না। দিগন্ত বিস্তৃত মরুভূমির বালি, মাথার ওপরে আকাশ চেয়ে আছে তারার ফুলকি। ভাবতে আশ্চর্য লাগে, এই নিষ্করুণ মরুবালুকা রাশির মধ্যেই বিরাট এক সভ্যতার উত্থান পতন ঘটেছে। পোয়ারোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। ফিরে তাকিয়ে দেখি চিৎপাত হয়ে সোফার ওপরে শুয়ে আছে, পাশে শূন্য চায়ের কাপ। কিন্তু এ কি? পোয়ারো সারা মুখে তীব্র যন্ত্রণার ছাপ, চোখ ঠিকরানো, ভয় কম্পিত। উল্টে গেল। লাফিয়ে বাইরে গিয়ে ডক্টর আমিনকে ডাকলাম। তিনিও সঙ্গে সঙ্গে ছুটে এসে তাঁবুতে ঢুকলেন। কি ব্যাপার? আমার বন্ধু হঠাৎ কেমন অসুস্থ হয়ে পড়েছে, ওই চাটা পান করার পরেই। হাসান দিয়ে গেল। ডক্টর ব্যস্ত হয়ে পোয়ারোর দিকে এগিয়ে যেতেই ধীর শান্ত কণ্ঠ শোনা গেল, ওই চা অবশ্য আমি পান করিনি। আমাদের অবাক করে দিয়ে উঠে বসলো পোয়ারো, চোখে মিটমিটে হাসি, গোফের ফাঁকে রহস্যময় হাসি। বিষাক্ত বুঝতে পেরেই চাটা পান না করে সঙ্গে সঙ্গে একটা ফ্লাক্সে ঢেলে রেখেছি। সেই সময় হেস্টিংস মুগ্ধ হয়ে মরুভূমির সৌন্দর্য উপভোগ করছিল। কাল সকালে এই চাটা পরীক্ষার জন্য কেমিস্ট্রির কাছে পাঠাতে হবে। ডক্টর আমিন আচমকা ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে পোয়ারোর দিকে দুপা এগিয়ে গেলেন। পোয়ারোর মধ্যে কোনো ব্যস্ততা প্রকাশ পেল না। স্বভাবস্বরূপ শান্ত কণ্ঠে বলল, আপনি বুদ্ধিমান ব্যক্তি, ধস্তাধস্তি করে গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না। হেস্টিংস যখন আপনাকে ডাকার জন্য বাইরে গিয়েছিল, সেই সুযোগে ফ্লাক্সটা আমি নিরাপদ জায়গায় চালান করে দিয়েছি। এটা পাওয়া যাবে না। আরে আরে, ও কি করছেন? হেস্টিংস, ধরো ভদ্রলোককে। পোয়ারোর উৎকণ্ঠা বুঝতে আমার ভুল হলো। ভদ্রলোককে আক্রমণোদ্যত মনে করে আটকাতে গেলাম। তিনি লাফিয়ে পেছনে সরে গিয়ে চকিতে পকেট থেকে সাদা ট্যাবলেট বার করে মুখে পুরে দিলেন। উগ্র অ্যাসিডের গন্ধ নাকে আঘাত করলো। মুহূর্তের মধ্যে ডক্টর আমিনের দশাশয় শরীর কাটা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল। বিশদ ভারাক্রান্ত কণ্ঠে পোয়ারো বলে উঠল, মেন হার্ডার এই শেষ শিকার হেস্টিংস। এইভাবে নিজে হাতে জীবনের পরিসমাপ্তি না ঘটিয়ে উপায় ছিল না। 3-3টে খুন করেছেন ভদ্রলোক। আমার মুখে কথা জোগালো না। কোনো রকমে বলতে পারলাম, ডক্টর আমিন এইসব কাজ করেছেন? কিন্তু তুমি যে বললে অশুভ শক্তির রক্ত তৃষ্ণা। আমাকে ভুল বুঝেছ হেস্টিংস। আমি বোঝাতে চেয়েছিলাম মানুষের মনে অশুভ শক্তির ভয়াবহ প্রভাবের কথা। অলৌকিককে মানুষের আকর্ষণ সহজাত। দু একটা মৃত্যুর কারণ হিসাবে অলৌকিক প্রভাবের কথা রটিয়ে দিতে পারলে পরবর্তী খুনের ঘটনাকেও মানুষ অদৃশ্য শক্তির কাজ বলেই ভাবতে শুরু করবে। এই ধরনের অন্ধ কুসংস্কার সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষের মনে শিকড় গেড়ে আছে। গোড়া থেকে ঘটনাগুলোর দিকে দৃষ্টি ফেরাও। স্যার জন উইলারের মৃত্যু হলো আকস্মিকভাবে। এই খবরকে কেন্দ্র করে সম্রাট মেনহেডার অতৃপ্ত আত্মার অভিশাপের কথা নিয়ে কাগজের সন্দেহ সঞ্চারিত হলো। এই ঘটনায় ডক্টর আমিনের মনে ধনবান হবার অদম্য লোভ জাগিয়ে তুলল। আমি তন্ন করে খোঁজ নিয়েছি। স্যার জন উইলারের মৃত্যুতে লাভবান হবার মতো কেউ ছিলেন না। অবশ্য অগাধ ঐশ্বর্যের মালিক ডক্টর ব্রেভনারের কথা স্বতন্ত্র। তিনি ছিলেন অকৃততার। একমাত্র উত্তরাধিকারী বলতে ছিলেন ভাইপো। এই ভাইপোর মৃত্যুর বিবরণ জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমার কাছে যে টেলিগ্রাম পাঠানো হয়েছিল তার মধ্যে কয়েকটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এক এক করে বলছি, শোনো। প্রথমত, মিশরে যাবার কারণ হিসাবে ভদ্রলোক তার এক বন্ধুর উল্লেখ করেছিলেন। তার কাছ থেকে টাকা পাবার আশা ছিল তার। আপাত দৃষ্টিতে বন্ধু বলতে তার কাকার কথাই মনে আসে, কিন্তু কাকার নাম উল্লেখ করার কোনো বাধা ছিল না। তবে কেন তিনি বন্ধুর কথা বললেন, এখানেই আমি সন্দেহ করলাম। বন্ধু বলতে কাকা নয়, নিশ্চয়ই কোনো অন্তরঙ্গজনের কথাই বলতে চেয়েছেন।
দ্বিতীয়ত দেখো, ভদ্রলোক এমনই নিঃসম্বল ছিলেন যে মিশরে যাবার খরচ জোগাড় করেছিলেন নানা জনের কাছ থেকে চেয়ে চিনতে। এই অবস্থায় কাকার কাছ থেকে ফিরে আসতে হলো একেবারে শূন্য হাতে। এই যদি ঘটনা, তাহলে নিউ ইয়র্কে ফিরে আসার জাহাজের ভাড়া তিনি পেলেন কোথায়? তাহলে বোঝা যাচ্ছে সে টাকা কেউ তাকে ধার দিয়েছিল। কিন্তু আর তো তোমার কল্পনা সঠিক ব্যাখ্যা বলে মনে করতে পারছি না। পারবে বন্ধু, পারবে, আগে আমাকে বলতে দাও। দেখো, সচরাচর অনেক গুরুতর কথাই আমরা হালকাভাবে বলে থাকি, তাই অনেক সুনির্দিষ্ট সত্য কথাও হালকা সুরে প্রকাশ পায় বলে আমরা বিশেষ আমল দিই না। রুপার্ট ব্লেবনারের ক্ষেত্রেও এরকমই ঘটেছে। তার মৃত্যুকালীন চিঠির কথাগুলো স্মরণ করো। নিজেকে তিনি কুষ্ঠরোগী বলে উল্লেখ করেছিলেন, কিন্তু বক্তব্যের অসংলগ্নতার জন্য কেউ সে কথা বিশ্বাস করেনি। ভেবেছে অসংলগ্ন মনের পোলা, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যুবক ব্লেবনার নিজেকে একজন কুষ্ঠরোগী বলেই মনে প্রাণে বিশ্বাস করত। এরকম মনে করবার কারণ? এটাকে তুমি কুটিল মনের চতুর আবিষ্কার বলতে পারো। রোজি রোজগারের ধান্দায় রুপার্ট ব্লেবনারকে কিছুদিন দক্ষিণ সমুদ্রের দ্বীপপুঞ্জে বসবাস করতে হয়েছিল। ফিরে এসেছিলেন সেখানকার জল হাওয়া থেকে একরকম চর্মরোগ নিয়ে। ডক্টর আমিন ছিলেন তার পুরনো বন্ধু। ডক্টর বন্ধু রোগটাকে কুষ্ঠ বলেই সন্দেহ প্রকাশ করেছিলেন। এখানে আসার পর লক্ষ্য করলাম দুজনের পক্ষে এইসব হত্যাকাণ্ড ঘটাবার সুযোগ বেশি। তাদের একজন সেক্রেটারি মিস্টার হারপার, অপরজন ডক্টর আমিন। এই দুজনের মধ্যে আবার ডক্টর আমিনের সুযোগই অবাধ, কেননা মৃত্যুর ঘটনাকে অন্যরকমভাবে সকলের চোখের সামনে তিনিই তুলে ধরতে সক্ষম। হারপারের সঙ্গে কথা বলে জানতে পারলাম রুপার্ট ব্লেবনারের সঙ্গে ডক্টর আমিনের পূর্ব পরিচয় ছিল। সেই সূত্রেই মনে ধনবান হবার স্বপ্ন জাগে। সেই সুযোগও তিনি পেয়ে গেলেন। সকলের চোখের আড়ালেই তিনি সুচতুরভাবে মিস্টার ব্লেবনারের কাটা আঙুলে দূষিত জীবাণু চূর্ণ করে তার মৃত্যু ঘটালেন। তিনি ছাড়া এই সুযোগ আর কারো ছিল না। ভাইপোর সম্পর্কে মিস্টার ব্লেবনারের মনের ভাব যাই থাক না কেন, শেষ পর্যন্ত তিনি যে কোনো উইল করেননি সেই খবর ডক্টর আমিন জানতেন। উইল না করে মারা গেলে তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে ভাইপো। তার ব্যবস্থাও তিনি সুচারুভাবেই সম্পূর্ণ করলেন। কৌশলে কুষ্ঠরোগের আশঙ্কা ঢুকিয়ে দিলেন জুনিয়র ব্লেবনারের মনে, আর তারই পরিণতি হলো আত্মহত্যার ঘটনা। কিন্তু মিস্টার ব্লেবনারকে খুন করলেন কেন ডাক্তার আমিন? এ ব্যাপারে এখনো সম্পূর্ণ নিশ্চিত নই আমি। তবে মিস্টার স্নেডার জুনিয়র ব্লেবনারকে চিনতেন, সেই সূত্রে তার মনে কিছু সন্দেহ হওয়া অসম্ভব নয়। একদিকে এরকম সন্দেহ, অপরদিকে ডক্টর আমিনের মনে হলো উদ্দেশ্যহীন হলেও আর একটা খুনের ঘটনা দরকার তার ছক সম্পূর্ণ করবার জন্য। মেন হার্ডার, বিদেহী প্রেতের সন্দেহ সকলের মনে জাগিয়ে দিতে পারলে প্রকৃত ঘটনা আড়াল করার ভালো সুযোগ হবে। খুনিদের মানসিক গতি প্রকৃতি খুবই বিচিত্র হেস্টিংস। একটা খুন করলে সফল হলে খুনির মনে আর একটা খুন করার বাসনা প্রবল হয়ে ওঠে। ক্রমশই এই বাসনা বাড়তে থাকে। সেই কারণেই জুনিয়র উইলার সম্পর্কে আমার মনে শঙ্কা দেখা দিয়েছিল। আজ নৈশভোজের সময় যে রহস্যময় ছায়ামূর্তি ধূসর চাঁদের আলোয় সকলে দেখল, সেটা ছিল হাসানের ছদ্মবেশ। এরকম মুখোশ পরে অভিনয় করার নির্দেশ আমিই তাকে দিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল এর প্রতিক্রিয়া ডাক্তার আমিনের ওপর কীরকম হয় তার লক্ষ্য করা। বুঝতে পারলাম অমন একটা মূর্তি দেখেও মনের জোর হারালেন না। আমার ভূত প্রেতে মন্ত্রতন্ত্রে বিশ্বাস যে সত্যি নয়, ভান মাত্র তাও খানিকটা আঁচ করতে পেরেছিলেন তিনি। তার উপর সন্দেহের দৃষ্টি পড়েছে, সুতরাং পরবর্তী শিকার হিসাবে যে আমাকেই বেছে নেবেন এটা অনুমান করতে কষ্ট হয়নি আমার। আমি প্রস্তুত হয়েই ছিলাম। শুনছিলেন আগাথা ক্রিস্টির কাহিনী মিশরীয় সমাধি অভিযান। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয়েন বাটন প্রেস করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন এবং থ্যাঙ্কস বাটন প্রেস করে আমাদের এককালীন আর্থিক সাহায্যও করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।